তুমি জানো বিজয়, তোমার দিদি এখন কোথায়? হেমন্ত মিত্র বলেছে দিদিকে নাকি ওই কলকাতার মেন্টাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অনেক জোর করে মেন্টাল ক্লিনিকের নাম হেমন্ত মিত্র পেট থেকে টেনে বের করেছে। কি নাম? নাম পিসফুল, মধ্য কলকাতা, ওই পিসফুল স্ট্রিটে। কিন্তু আমি তোমার দিদিকে কাল রাতে হেমন্ত মিত্রের বাগান বাড়ির ঠিকানা দিয়েছিলাম। তখন দিদিকে আপনি কেমন অবস্থায় দেখেছিলেন? সুস্থ, স্বাভাবিক। আমার মন বলছে এর মধ্যে কোনো গভীর চক্রান্ত আছে। চক্রান্ত? ওই চক্রান্তের মেঘ ছিঁড়ে সত্যের সূর্যকে আমি সবার সামনে বের করে আনবোই। আমি যেটুকু শুনেছি আপনি হেমন্ত মিত্র সম্পর্কে ভাই হন। আরো একটা পরিচয় আছে আমার, থাকছে কথা। তবে তোমার কথা দিচ্ছি, তোমার দিদিকে আমি খুঁজে বের করে আনবোই। দয়া করে আপনি তাই করুন না গোপাল বাবু, আপনি তাই করুন। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তোমার দিদি এই চক্রে থাক, তোমার দিদিকে আমি খুঁজে বের করে আনবোই। ধৈর্য ধরো, তোমার দিদিকে আমি খুঁজে বের করে আনবোই। কিন্তু বলেছিল তোমার দিদির সঙ্গে নাকি আমার একটা বিয়ের সম্পর্ক হচ্ছে। আমি আর কি ঠিক করব ভাই, আমার তো সবই বেঠিক হয়ে গেল। এই দেখো, মন বলছিল আমার দাদা আসছেন। দিদিকে আর ভালো হবে না হেমন্ত দা? ভালো হবে, ভালো হবে, আলবাত ভালো হবে, ভালো তাকে হতেই হবে। দিদির খবর কি? দিদির জ্ঞান ফিরেছে? ফিরেছে, ফিরেছে বই কি, মেন্টাল ক্লিনিক দিয়ে ডাক্তার দেখে দিদি কি বললো? বলছিল বলছিল পাগল 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 তুই, পাগল তুই, পাগল তোরা, নিজের একটু সুখের জন্য পাগল। কিন্তু কিন্তু তোদেরকে কেউ পাগল বলে জানে না। কেন জানিস? কারণ এই পৃথিবীতে যে তোদের সংখ্যায় অনেক বেশি। এই কথাই সেদিন বলেছিল মা বনলতা, বলেছিল ওই নতুন মন্দির চটালে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ বলেছিল। ওই তো আমার মা বনলতা। এই বনলতা, আয় আয় না রে ভাই, ধর আমার 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 হাতটা ধর। বস বস, আমার আমার কাছে বস। তোর সাথে একটু প্রাণ খুলে কথা বলতে চাই রে মা। এই মা, তোর মনে পড়ে তুই যখন ছোট ছিলিস, তখন আমার পিঠে চেপে সারা মন্দির তুই আর আমি ঘোড়া খেলতাম। তুই যখন পড়তে চাইতিস না, তখন তোকে আমি বলতাম, তুই আমার উপর রাগ করতিস। মাঝে মাঝে তো কোথাও বলা বন্ধ করে দিতিস আমার সাথে। আর আমার কোথাও ব্যথা লাগলে তুই ছুটে এসে আমার গায়ে মলম লাগিয়ে দিতি। আমার খুব কষ্ট হচ্ছে রে, যন্ত্রণায় আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এই বললে তো তুই আমাকে একটু জড়িয়ে ধর না রে মা। আমার যে তোকে জড়িয়ে ধরে ইচ্ছে করছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি তোর বলল, আমি তোর বাবা রে। তুই ভালোই করেছিস রে মা। এই বুড়ো বাচ্চাকে ছেড়ে দিয়ে তুই চলে গিয়ে তুই ভালোই করেছিস। একটু শান্ত হও বাবা, তুমি একটু শান্ত হও। কেন কেন এমন পাগলামি করছো বাবা? কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতো যত, ঠন করে ঠেকাইতো শিকলের পর, যে দেখিত না নুড়ি দূরে ফেলে দিত ছুরি। আরে কখন ফেলেছে ছুঁড়ে পরশ মাতো, কখন ফেলেছে ছুঁড়ে পরশ। চুপ করো, চুপ করো তুমি। মেয়েটার সর্বনাশ হয়ে গেল আর উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলামো করছে। শোকেই পাথর মানুষটাকে তুমি এইভাবে অপমান করতে পারছো মা? আয় মা বললো তো, আয় না রে, তোকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। তুই এই বুড়ো বাচ্চার কাছে ফিরে আয় না রে মা। না, কিন্তু আমি কি করে পাপ থেকে মুক্ত করব? আমি যে নিজে পাপ রেখে বসে আছি। কুষ্ঠ মহিনী আমার হাতে কুষ্ঠ। দেখো না মহিনী, আমার হাতে কুষ্ঠ মহিনী। বিজয় কথা কিছু মনে করবেন না। চলো বিজয়, চলো আমরা ভিতরে যাই। চলো চলো চলো। শাস্তি দাও,
হেমন্ত, তুমি ওই অরণ্যকে কঠিন শাস্তি দাও। বিনয় এক্ষুনি পুলিশ অফিসার ওই নন্দতারাকে নিয়ে আপনাদের বাড়িতে আসছে। আপনারা বাপ মা দুজনেই তাকে বলবেন আপনারা সন্দেহ করছেন আপনাদের মেয়ে ওই বনলতাকে ওই অরণ্যই ইলোপ করেছে। হ্যাঁ, কাল সন্ধ্যের থেকে আপনারা পাচ্ছেন না। হ্যাঁ, আরও বলবেন কাল সন্ধ্যেবেলা বনলতা বাড়ি থেকে বেরোবার সময় ওই অরণ্যের সঙ্গে মোকাবেলা করতে যাচ্ছে বলে গিয়েছিল। দাও দাও, ভালো করে বুঝিয়ে দাও হেমন্ত। এই মহিলা আবার তোমার আদালতের পোষা পেশাদার সাক্ষী নয়। ওই শয়তানটাকে শাস্তি দিতে আমি এক নিঃশ্বাসে হাজারটা মিথ্যা কথাও বলতে পারি। আর আপনি চাটুর্য করো পারবেন তো? পারবেন তো? কেন কেন পারবো না? যে নিজের নিজের ইষ্ট দেবতার নামে মিথ্যে কথা বলে স্বার্থ সিদ্ধ করে, সে তোমার মতো ডিম পাড়া সোনার হাঁসের দুটো কথায় আমি মাথা নাড়াতে পারবো না। না না, আমি আমি পারবো, খুব খুব পারবো। বাবা হেমন্ত, আমার লতা ভালো হয়ে আবার আমার কাছে ফিরে আসবে। আসবে আসবে, নিশ্চয়ই আসবে। আমি এসে গেছি হেমন্ত মিত্রের। অরণ্য, বনলতা কোথায় হেমন্ত? বাহ 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 বাহ। চোরের মায়ের দেখছি বড় গলা। তুমি উত্তরটা অরণ্য গাঙ্গুলি, বনলতাকে ইলোপ করে তুমি কোথায় রেখেছো? বলে রাখো হেমন্ত মিত্রের, একই মঞ্চে একই নাটক আমি তোমায় দুবার করতে দেব না। রতি হারিয়ে গেছে, কিন্তু বনলতাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। শুনছেন? আপনারা শুনছেন? বনলতা সর্বনাশ করি কারি শয়তান আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এর হুমকি সহ্য করবেন? আসল অপরাধীকে কি এমনি করে ছেড়ে দেবেন? আসল অপরাধীকে আমি কিছুতেই ছাড়বো না। জবাব তোকে দিতেই হবে। বল বল বনলতা কোথায়? Stop it, অরণ্য গাঙ্গুলি! You are under arrest! আমাকে গ্রেফতার করা হচ্ছে কোন অপরাধে? বনলতাকে ধর্ষণ করে তাকে ইলোপ করার অপরাধে। এই আপনি কি বলছেন কাকিমা? সেই ছোট্টবেলায় আপনি আর মা বনলতাকে আমার বাঘ হত্যা করেছিলেন, সে কথা কি আপনি ভুলে গেলেন? আমি সেই বনলতাকে ইলোপ করেছি, আমি তার সর্বনাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সেই শয়তান। ওহে হেমন্ত মিত্রের শিষ্য, অজ্ঞান অবস্থায় কাল বনলতাকে যখন হেমন্ত মিত্রের বাগান বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তুমিও সেখানে উপস্থিত ছিলে। আজ তুমি দিদি বেচে টাকা নিচ্ছ বিনয় বাবু। কাল কাল তুমি নিজের বউ বেচে বড় লোক হতে পারবে তো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, কিছু বলো, যাও। হ্যাঁ হ্যাঁ, বলছি অফিসার, আমার স্থির বিশ্বাস এই শয়তানি আমার দিদিকে সর্বনাশ করে তাকে এখান থেকে উধাও করে দেবে। হ্যাঁ অফিসার, আমি মা হয়ে বলছি, আমার মেয়ের সর্বনাশ করেছে এই অরণ্য। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা কাল বাড়ি থেকে বেরোবার সময় আমাকে বলে গিয়েছিল আমি অরণ্যর সাথে একটা শেষ বোঝাপড়া করতে যাচ্ছি, কিন্তু মেয়েটা যে আমার সেই বাড়ি থেকে বেরোলো আজও পর্যন্ত ফিরল না। হ্যাঁ, আমার মেয়েকে কিন্তু দিল না। এই অরণ্য, শাস্তি দিন অফিসার, এই অরণ্যকে আপনি চরম শাস্তি দিন। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ অরণ্য গাঙ্গুলি? আজ সবাই তোমাকে অপরাধী বলছে, দেখতে পাচ্ছ? আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে, নিষ্ফল মাথা খুঁটে। আমি আপনার পায়ে মাথা খুঁটে খুঁটে বলছি চালুতে খুঁড়ো, বলুন এরা সবাই যেটা বলছে আপনিও তাই মনে করেন? বলুন আমাদের যেটা বলুন, চোখ করতে খুঁড়ো। আজ অন্তত চুপ করে থাকবেন না, আজ অন্তত একটিবার সত্যি কথা বলুন। অর্ধেক জীবনই গেছে বুঝি, কোনখানে চক্ষু বুঝি স্পর্শ লোভে ছিল যার এক পল ভর, বাকি অর্ধ ভগ্ন প্রাণ। ওরে আমারে করেছি তার, ওরে ফিরিয়া কুচিতেছে পরশ পাথর, ওরে ফিরিয়া কুচিতেছে পরশ পাথর।
গুঁড়োমির চোখে পাগল হয়ে গেছে। নিয়ে যান অফিসার, এই শয়তানটাকে থানায় নিয়ে গিয়ে রুলের পর রুল চালান। রুল বলে রুল, বহুদিনের জমা করা রাগ আজ সুদ সমেত একেবারে উসুল করে নেব। আর কত উসুল করবে তোমরা? আমার মৃতদেহ দেখা না পর্যন্ত আমার শান্তি নেই। ওইটি হবে না সখা, অরণ্য গাঙ্গুলি সহজে মরবে না। তুমি বাঁকা বাকদের সর্বনাশ করে তার কালে তুমি পিছন থেকে আমার গায়ে লাগিয়ে দিয়েছো। তুমি আমার জীবনটাকে নিয়ে জুয়ো খেলেছো। তুমি শেষে তুমি বনলতাকে ছিঁড়ে এই অরণ্যকে একেবারে মরুভূমি করে দিয়েছো। তো আমি বাঁচবো, তোমার জীবনের শেষ পরিণতি দেখতে আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। তোমার এই দাম্ভিক চিৎকার আর কিছুক্ষণ পর ওই গারুদের চার দেওয়ালের ধাক্কা খেয়ে আবার তোমার কানে ফিরে আসবে অরণ্য গাঙ্গুলি। তবু ওই বনলতাকে পাওয়ার স্বপ্ন তোমার কোনোদিনও সফল হবে না। শুনে রাখো হেমন্ত মিত্তির, বনলতাকে তুমি পৃথিবীর কোথাও লুকিয়ে রাখতে পারবে না। যদি মরি তাহলে বনলতার হাসি মুখ দেখতে দেখতে মরবো, আর যখন মরবো তখন এই কলির খনক করে পায়ের চোখে তোমার এই গৌরব কুলটা ভেসে যাবে। মনে রেখো, আমি দুর্যোধী, আমি নীলকণ্ঠন, আমি অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি বিদ্রোহী। না 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 তবু না, অরণ্যকে আজর থেকে ছাড়তে আমি উকিল লাগাতে পারবো না। দাদা হয়ে অরণ্যের মতো ভাইকে তুমি এই বিপদের দিনে দেখবে না? আমাকে নতুন করে আমার ভাইকে চেনাতে আসবেন না তোমার সাই। অরণ্যকে ছোটবেলার থেকে বনলতাকে দেখে শেষে তাকেই কিনা ছি 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 ছি। অরণ্য সম্পর্কে এই কথা তুমি ভাবতে পারলে? ডাক্তারবাবু আমাকে আর নতুন করে কিছু ভাবাবেন না। অরণ্য সমস্ত সম্পর্ক ত্যাগ করে এ বাড়ি ছেড়ে চলে গেছে, আমিও মনে মনে সমস্ত সম্পর্ক তার সঙ্গে ছিন্ন করেছি। তুমি অরণ্যের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে পারো, কিন্তু এই গাঙ্গুলি বাড়ি থেকে তার সম্পত্তির অধিকারটা অস্বীকার করতে পারো না। আরে তোমার মনে অরণ্যের অস্তিত্ব তুমি মুছে দিতেই পারো, কিন্তু এই গাঙ্গুলি বাড়ির সিন্ধুক ব্যবসা সব কিছু থেকে আধা আধি ভাগ তোমাকে ছাড়তে হবে অনল, তা নাহলে আইন তোমায় ছেড়ে কথা বলবে না। আইন আমার কিচ্ছু করতে পারবে না। আমার বাবা এমন দলিল করে গেছে, আমি স্বেচ্ছায় যদি অরণ্যকে কিছু না দিই তাহলে কেউ দন্তস্ফুট করতে পারবে না। তার মানে বাবা সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তা বাবা হঠাৎ সব সম্পত্তি তোমার নামে কেন লিখে দিলেন? কারণ জানতেন আমি অরণ্যকে ঠকাবো না। বাবা বাবা, বাবার সেই কথা মনে রেখেও নিজের ছোট ভাইকে ঠকাতে তোমার এতটুকু বিবেকে বাঁধলো না? না 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 না, বিবেকে বাঁধছে না, কারণ সেই আমাকে প্রথম ঠকিয়েছে। ঠকিয়েছে? ঠকিয়েছে? অরণ্য তোমাকে ঠকিয়েছে? না, অরণ্য কাউকে ঠকাতে জানে না, সে নিজে ঠকে কিন্তু কাউকে কষ্ট দিতে জানে না। তবু যদি ভাইয়ের সম্পত্তি ঠকিয়ে তুমি নিজে আনন্দ পেতে চাও, পাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমিও কথা বলে রাখছি, শোনো, ঠাকুরপোকে কিছুতেই আমি জেলের ভাত খেতে দেব না। যান ডাক্তারবাবু, আপনি উকিল ঠিক করুন, ঠাকুরপোকে কালই জেল থেকে ছাড়াবার ব্যবস্থা করুন। দাঁড়াও বড় বউ, তুমি শুনতে চাইছিলে না তোমার আদরের ঠাকুরপো আমাকে কি ঠকিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই ঠাকুরপো তোমাকে কিভাবে ঠকিয়েছে। তাহলে কান খুলে শোনো, সে আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমার নেই, তুমি অরণ্যের হয়ে গেছো, তুমি অরণ্যের সঙ্গে নষ্ট হয়ে গেছো। আরে কেন আমায় তুমি তুলে না, আমার মৃত্যু না, মৃত্যু না। অরণ্যের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অরণ্য এখন জেলে, এদিকে বনলতারও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে ডক্টর সান্যাল। অবশেষে কলকাতার এক অন্ধ গলিতে সে খুঁজে পেল রতি বাগদিকে। দেখা করাবো, দেখা করাবো, দেখা করাবো, এই
দিন সত্যি করেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি গো ডাক্তারবাবু। কিন্তু বনলতাকে যে এখানে দেখতে পাবো এই যে আমি বিশ্বাস করতে পারছি না রথি। সেটাই বা কে বলতে পারে? বনলতা দিদিকে যে আমরা ফিরে পাচ্ছি সেটাই বা কে বলতে পারে ডাক্তারবাবু? রথি, হ্যাঁ, রাস্তাতেই বুঝেছি ডাক্তারবাবু বনলতা দিদির কথা। আমি কোনো কথা বলবো না, বনলতা দিদি তার নিজের মুখে নিজেই বলবে। তবে হ্যাঁ ডাক্তারবাবু, একটা জিনিস, 2 বছর আগে মানুষ এক থাকে না, 2 বছর পরে পাল্টে যায়। ভেতরের মানুষটা এক থাকে না, কখনোই না। কিন্তু কোথায় বনলতা? তুই যে কাকে ডাকতে পাঠালি, কই সে তো এখন এলো না। তবে কি আমার সঙ্গে ঠাট্টা করছিলি? তবে কি আমাদের পরস্পরের বনলতা কি এখানে নেই? না না ডাক্তারবাবু, না, তোমাদের পরস্পরের বনলতা এখানে ছিল, আছে আর থাকবে। ওই দেখো বনলতা দিদি এদিকেই না। জুড়াইতে চাই কোথায় জোড়া, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। জুড়াইতে যায় কোথায় জোড়া, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। কে? আমি পরস্পর ডাক্তার সান্যাল। আরে ডাক্তার বাবু, সেই পরশপুর থেকে আমার পরশ পেতে আপনি এখানেও চলে এসছেন? বনলতা? সে মারা গেছে। আমার নাম এখন মুক্তমালা, রত্নমালা, চন্দ্রাবল্লী, শশীকলা। আদরের নামগুলো বলে ডাকবেন নাকি নিজেই একটা দেবেন ডাক্তার বাবু? এ আমি কাকে দেখছি? এখনো আপনি জানেন না আপনি কাকে দেখছেন? আপনাদের মতো ডক্টরের পরিভাষায় আমরা হলাম সেক্স ওয়ার্কার। খবরের কাগজের মানুষের ভাষায় আমরা যৌনকর্মী। আর সাধারণ মানুষের ভাষায় না ডাক্তারবাবু, আমরা হলাম বাজারের বেশ্যা। আমার প্রতি রাতে বাজার দর 2000 টাকা, সঙ্গে কত চুপ করো, কত চুপ করো, আছে চুপ ডাক্তার করো। বাবু? আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি সেই বনলতা? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার সাবুস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পথ হাল ভাঙি চিনাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলেন ডাক্তার বাবু, এতদিন কোথায় ছিলে? হেমন্তমিতে আমাকে জোর করে তার গাড়িতে চাপিয়ে নিয়ে গেল তার নার্সিং হোমে। একের পর এক বিষাক্ত ইঞ্জেকশন দিতে লাগলো, সারা শরীর চড়ে জ্ঞান রইল, কিন্তু প্রতিবাদ করতে হাত উঠল না। একের পর এক নরখাদক এসে আমার দেহটাকে আঁচড়ে কামড়ে খেয়েছে, আর আমি চুপ চুপ হয়ে গেছি ডাক্তারবাবু, চুপ হয়ে গেছি। তারপর আমি চিৎকার করে কত ডেকেছি, অরণ্য, 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 তোমার বনলতার খুব কষ্ট হচ্ছে অরণ্য, একটিবার তুমি আমাকে বাঁচাও অরণ্য। ঠাকুরের কাছে হাত জোর করে বলেছি, ঠাকুর ঠাকুর আমার অরণ্যকে একটিবারের জন্য আমার কাছে এনে দাও না ঠাকুর, একটিবারের জন্য আমার কাছে আমার অরণ্যকে এনে দাও না ঠাকুর, অরণ্যকে এনে দেয়নি ডাক্তার বাবু। একের পর
পর এক এসেছে ওই নরকাতকে দল আমার উপরে অত্যাচার করেছে, আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমার চোখের কোনা জল তাদেরও নজরে পড়েছে। তারা আমাকে কি বলেছে জান রাখতে বাবু, বাবা 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 বাবা, তোমার চোখের কোনায় জল থাকলে তো তোমাকে আরো বেশি সুন্দরী লাগে, একটু চোখের জল দেখি আর একটু চোখের জল দেখি বলে আমাকে আরো আছড়েছে, কামড়েছে, আর আমি বোবা হয়ে গেছি ডাক্তার বাবু, আমি বোবা হয়ে গেছি। চুপ কর বোন। তারপর চুপ চুপ করতে করতে ভাঙাতড়ি বাইতে বাইতে কবে পৌঁছে গেছে এই মহানগরী মহাবৃন্দাবনে। গলিটা নোংরা ডাক্তারবাবু, কিন্তু এই মহারানীর মহলটা না ওই যমুনা পারে বৃন্দাবন। আর রতিবাগ্যে হলো আমার সখী, তার সাথে আমার আলাপ হচ্ছে এখানে। সে আমাকে বড্ড ভালোবাসে ডাক্তারবাবু, সে বারবার বলে পালাও পালাও বনলতা দিদি পালাও, তা না হলে তুমি মরো। মরবি কিনা তুই? তোর জন্য অরণ্য আজও। চুপ করুন ডাক্তারবাবু, অরণ্য যাকে ভালোবাসত সেই বনলতা ছিল সীতা, সাবিত্রী, অরুন্ধতী। আজকের এই বনলতাকে দেখলেই না ডাক্তারবাবু আপনাদের এই অরণ্যবাবুর ভালোবাসা ওই বেলুনের মতো চুপসে যাবে। বনলতা, আমি কি ফল করলাম? আমার এই বাপ মুক্তি ওই দেবতার নাম আমি উচ্চারণ করলাম না, না আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। একদিন ওই ভগবানের মতো মানুষটাকে এতটা নিচে নামিয়েছিলাম বলে ওই মাথার উপরে সে থাকা ভগবান আমার চরিত্রটাকে নষ্ট করে দিয়ে এতটা নিচে নামিয়ে দিলে। ভালো থেকো অরণ্য, সুখে থেকো। দাদা বৌদি তোমার দেখে সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে বিয়ে দেবে, তারপর দাদা বৌদি রাতরে মিষ্টি বইয়ের সোহাগে তোমার ওই লক্ষ্মী প্রতিমার বইয়ের কোল জুড়ে আসবে সন্তান। তারপর আমি পুজো হয়ে যাওয়া বাসে জবা ফুলের মালা ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ ভাসতে ভাসতে এক হাত থেকে ও হাতে ঘুরে বেড়াবো, হাতে হাতে মনের ভেতরে হাতে হাতে তোমার ওই মুখটা দেখার চেষ্টা করব, আর ঈশ্বরের দিকে হাত জোড় করে বলবো, ঈশ্বর আমার অরণ্যের জীবনের সমস্ত কাটা তুমি আমার দিকে টেনে দাও ঠাকুর। তবু কোনোদিন এই কণিকা পতিতা বনলতা ডাক্তার বাবু ওই অরণ্যের ছায়াটুকু স্পর্শ করবেন না ডাক্তার বাবু, ছায়াটুকু স্পর্শ করবে না ডাক্তার বাবু, ছায়াটুকু। বনলতা, বনলতা, আজ আমি তোমাকে এক অভাবনীয় ঘটনার কথা শোনাবো। কি শোনাবেন ডাক্তার বাবু? আমার অরণ্যের বিয়ে হয়ে গেছে। না, আজ থেকে 2 বছর আগে অরণ্যের জেল হয়ে গেছে। আপনি কি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ, তাই হয়েছে। আর কোন অপরাধে জানো? কোন অপরাধে? তোমাকে দর্শন করে ইলক করো। এ হতে পারে না, এ কি সত্যিই হতে পারে না। তাই হয়েছে বনলতা, অরণ্যের সব কিছু কেড়ে নিয়ে তাকে রিক্ত নিঃস্ব করে দিয়েছে তারই আবাল্যের বন্ধু ওই শয়তান হেমন্ত মিত্রে। শয়তান হেমন্ত মিত্রে, তোমার মৃত্যু দেখে যাব বলে আমি আমার মৃত্যু হতে দিইনি। পূর্ণিমার পূর্ণ চাঁদকে তোমার অত্যাচারের শাখায় শান দিয়ে দিয়ে আমি একাদশীর কাস্তে পরিণত হয়েছি। কাস্তে বা শূন্যে উঠবে হেমন্ত মিত্রের, আর তোরটা তোমার বুকে সেদিন নেমে আসবে যেদিন আমি ওই পরস্পরের মাটিতে পা রাখবো। তুমি পরস্পরে যাবে বনলতা? যাবো যাবো ডাক্তারবাবু, যাবো। আমার অরণ্যের বুকে লেগে থাকা ওই চাবুকের দাগগুলো তো আমি মুছে দিতে পারবো না ডাক্তারবাবু, কিন্তু আমার অরণ্যের জীবনে লেগে থাকা কলঙ্কের কালে কেন ডাক্তারবাবু আমি দুহাত দিয়ে মুছে দেবো ডাক্তারবাবু, আমি দুহাত দিয়ে মুছে দেবো ডাক্তারবাবু, আমি দুহাত দিয়ে। আমি পরাণের সাথে খেলিব আছি কেমন
নিশিত বেলা সগন বরষা গগন আন্ধার হেনি দাঁড়িয়ে দাঁড়া কান্দে চারিদার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাইব ফেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। আকাশ মেঘে থমথম করছে, ঝড় উঠবে আকাশে, ঝড় উঠবে আজ গাঙ্গুলি বাড়িতেও। অরণ্য আজ সকালে যে সারাটা দিন প্রতিমাকে ছটফট ছটফট করতে দেখেছি সোহাগের পর। বিবিকে দেখেছি, গোলামকে দেখিনি। দেখা গেল, ঠিক দেখা গেল, সন্ধ্যাবেলা চোরের মতো এসেছে গাঙ্গুলি বাড়ির বাগানে। প্রতিমাকেও দেখেছি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে যেতে। হারিয়ে গিয়ে ঘর বাঁধবি তোরা, আমি বেঁচে থাকতে না। সঙ্গে নিয়ে সেই ডাব কাটা দাঁড়। সেদিন সোহাগ করে বলেছিলি না, বৌদে ডাব কাটা দাঁড়াটা নিয়ে এসো, এসে আমার হাতে কোপ বসাও। আজও কোপ বসাবো, একটা নয় দুটো, হাতে নয় গোলায়, একেবারে দুটোকেই শেষ। শেষ প্রতিমা, তোর জীবনের আজ শেষ। আজ প্রতিমা বিসর্জনের পালা। আমি এতদিন বেঁচেছিলাম শুধু ঠাকুরপুর জেল থেকে মুক্তি পাওয়ার খবরটা শোনার আশায়। খবর পেয়েছে সেই কালে জেল থেকে ছাড়া পেয়েছে, ভোলা বাগ থেকে ডেকে নিয়ে এসে আমার শেষ কর্তব্য পালন করেছে। বাস, আমার সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ। হয়তো গাঙ্গুলি বাড়ির জল টল টল করে আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে, আয় প্রতিমা, তোর জীবনের এখানে শেষ। আমি যাবো মা, তোমার এই কোণে আশ্রয় নিয়ে আমার এই অভিশপ্ত জীবনটাকে আমি শেষ করে দিতে চললাম। বৌদি, তুমি হ্যাঁ বৌদি, আমি জেল থেকে বেরিয়ে আমি সব শুনেছি। দাদার মুখ থেকে ও কথা শোনার পর এ পৃথিবীতে আর তোমারও বাঁচার অধিকার নেই, আমারও আর বাঁচার অধিকার। চুপ করো, ও কথা বলো না। কেন বলছো কথা? আমার বনলতাকে যে তোমাকে খুঁজে বার করতেই হবে ভাই। তুমি মরে গেলে বনলতা কেন, আমি নিজেকে কি আর কখনো খুঁজে পাবো বৌদি? তুমি আমায় ভালোবেসেছো, আমি তোমায় এতটুকু ভালোবাসিনি। এসব কথা বলে এইভাবে তুমি আমাকে দুর্বল করে দিও না। নিজের স্বামীর মুখ থেকে এত বড় অপবাদ শোনার পর আর আমার বেঁচে থাকার অধিকার নেই। তুমি চলে যাও, চলে যাও, চলে চলে চলে। তোমায় আত্মহত্যায় বাধা দিতে আমি আসিনি বৌদি, আমি এসেছিলাম এই গয়নার বাক্সটা তোমায় ফেরত দিতে। এটা তো কোনো দয়া টান নয়। শ্বশুর মশাই ভুল বুঝে সমস্ত সম্পত্তি তোমার দাদার নামে লিখে দিয়েছে। তোমার দাদা এক সময় রামদাদাই ছিল, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আর অর্থের মোহে সে আজ পচে গেল। তোমাকে ঠকিয়ে সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসে আছে। তারই প্রতিদান হিসেবে তুমি তোমার গায়ের সমস্ত গয়না আমায় দিয়ে যাচ্ছ বৌদি। বৌদি গো, আমি তো সম্পত্তির অধিকার কখনো চাইনি। আমি তো চেয়েছিলাম আমার দাদার ভালোবাসা আদায় করতে। তাই যখন হলো না, তখন এই গয়নার বাক্সটা নিয়ে আমি কি করব? তার চেয়ে এটা তুমি দাদার সিন্ধুকে রেখে ডুবে মরো।
আর আমিও হারিয়ে যাই এই পৃথিবী থেকে ঝরে যাওয়া পাতার মতো। কেন পাগলামি করছো? আমার মন বলছে বনলতাকে নিয়ে, বনলতাকে খুঁজে পাবে, আবার তোমরা নতুন করে ঘর বাঁধবে। ঘর, যে ঘরে তুমি থাকবে না সে ঘর কি হবে বৌদি? আমার মা যখন মারা যাচ্ছে তখন তখন মা কাঁপতে কাঁপতে আমাকে বাকে 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 বলেছিলাম, মা গো, আমি তো মা ছাড়া কিছু জানি না। মা গো, তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে? তখন মা কাঁপতে কাঁপতে তোমার এই হাত দুটো আমার হাতের উপর দিয়ে বৌদি বলেছিল, অরণ্য, আমি তোর মা তোকে দিয়ে গেলাম। সে কথা তুমি ভুললে কি করে বৌদি? কি করে ভুললে? বলিনি, কিচ্ছু বলিনি, আমার সব মনে আছে। আমি কিচ্ছু বলিনি। কিচ্ছু মনে নেই তোমার? কিচ্ছু মনে নেই? মনে থাকলে আমাকে এই একা রেখে এই গভীর অন্ধকারে তুমি এভাবে একা রেখে চলে যেতে পারতে না বৌদি, পারতে না। পারতে বৌদি, যদি দেওর না হয়ে আমি তোমার ছেলে হতাম, আমিও মরবো বৌদি, আমিও মরবো। তবে এই পরস্পরের পুকুরে নয়, তাহলে যে কুৎসারা ছড়াবে তাতে জগতের সমস্ত মা ছেলের সম্পর্ক আর্তনাদ করে উঠবে। আমি মরবো গঙ্গায়, আর মরবার সময় আমি গীতা পাঠ করব না, ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, ভগবান, হে দেওরকে নিয়ে বৌদি তো আর ছেলের সাথে মিটল না, আর আমার পিছুটা এই বন্ধা নারীকে মৃত্যুর হাত থেকে ফেরাতেও পারলো না। তাই পরজন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার ছেলে হয়ে জন্মাতে পারি। এই জন্মে তো তুমি মা ডাক শুনতে পেলে না। তবে ঈশ্বর যদি সত্যি হয়, আর যদি তোমাকে আমি মাতৃজ্ঞানে পুজো করে থাকি, তাহলে এই পাগল অরণ্যর কাছ থেকে একদিন তোমাকে মা ডাক শুনতে হবে বৌদি, মা ডাক শুনতে হবে। বড় জন্ম নয় রে ভাই, বড় জন্ম নয়, এই জন্মেই তুই প্রাণ ভরে মা বলে না। হ্যাঁ, আমি নিজেকে আর মানুষ বলে পরিচয় দিতে পারছি না, তবু বলছি বড় বউ, এই জানোয়ার স্বামীর ডাকে তুমি ঘরে না ফেরো, এমন সন্তানের ডাকে তুমি ঘরে ফেরো। বড় বউ, কি বলছো তুমি? এই ঘাতক, এই ডাব কাটা দাটা এনেছিল তোমাদের খুন করবে বলে। সব কথা শোনার পর এখন ওটা নিজের গলায় বোঝাতে ইচ্ছে করছে। দাদা বলে ডাকিস নি ভাই, দাদা বলে ডাকিস নি। তোর মতো লক্ষণ ভাই আর তোর সীতার মতো বৌদির সঙ্গে যে ব্যবহার আমি করেছি, সাজ জন্ম পশু হয়েও তার প্রায়শ্চিত্ত হবে না রে ভাই, প্রায়শ্চিত্ত হবে না। দাদা না, তোমাকে যে আমরা ফিরে পেয়েছি এই আমাদের সব। পারবে তোমরা আমাকে ক্ষমা করে দিতে? না, ও কথা তুমি বলো না। এই বাড়িতে তোমার রাজার আসন ছিল, আছে, থাকবে। তুমি চিরকাল রাজার আসনেই বসে থাকবে। এসো, এদিকে এসো। আরে স্বপ্নই তো আমি চিরটা কাল দেখে এসেছি। লতা থাকবে আমার চোখে, আমার বৌদি থাকবে আমার মাথার উপর, আর আমি থাকবো আমার তোমার পায়ের তলায়। আজ সব স্বপ্নই আমার পূরণ হয়েছে দাদা। শুধু অরণ্যের বুক থেকে হারিয়ে গেছে অরণ্যের বনলতা। কিন্তু না, আমার বনলতাকে খুঁজবার শক্তি আমি পেয়ে গেছি।
তাই এবার এই অরণ্যকে খুঁজে বার করতে হবে অরণ্যের বাঘ একাই একাই জোনা অরণ্যে কতদিন খুঁজবি রে ভাই তাকে? খুঁজবো খুঁজবো দাদা খুঁজবো, দরকার হলে আমি সারাটা জীবন ধরে খুঁজবো। তবু এই অরণ্যকে খুঁজে বার করতে হবে অরণ্যের বনলতা। বনলতা 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 বনলতা। আকাশে দারুণ মেঘ, এখনই ঝড় উঠবে। কি হয়েছে ভোলা? তুমি কি হয়েছে আমাকে ভোলা? ডাকছো কেন? কি কষ্ট দেখেছি গো। কি দেখেছো? তেনাকে চাটুজ্জি বাড়িতে ঢুকতে। কাকে? কাকে বনলতা দিদিকে। বনলতা? তার মানে বনলতা ফিরে এসেছে ভোলা? হ্যাঁ গো বৌদি, বনলতা দিদি ফিরে এসেছে। তুই ঠিক দেখেছিস ভোলা? তুই তুই ঠিক দেখেছিস? ঠিক দেখেছি। হ্যাঁ। শুধু শুধু আমি একা দেখিনি, শশী কনস্টেবল দেখেছে। হ্যাঁ। সেও ছিল সেখানে। তাকিয়ে দেখি চাটুজ্জিদের সিংহ দরজার সামনে ট্যাপকি থেকে নামছে আমাদের ডাক্তার বাবু। ডাক্তারবাবু ডাক্তারবাবু? বনলতা দিদি। ও, তার মানে ডাক্তারবাবু ঠিক বনলতাকে ফিরে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, বনলতাকে ফিরে পেয়েছে, ডাক্তারবাবু ফিরে পেয়েছে। ওরে ওরে ভোলা, তুই তাড়াতাড়ি স্টেশনের দিকে যা। আমার নিশ্চিত বিশ্বাস অরণ্য স্টেশনের দিকে গেছে। তাকে গিয়ে বল অরণ্যের বাঘ দত্তা ফিরে এসেছে। অরণ্যের বাঘ দত্তা ফিরে যাচ্ছি এসেছে। যাচ্ছি বড় বাবু, যাচ্ছি ছোট বাবু। ওগো, আর দেরি করো না, চলো আমাদের ওই যে